ট্রেনে বাংলার নাট্যদলকে হেনস্থার অভিযোগ। হেনস্থা দমদমের বিশ্বরূপম দলের শিল্পীদের। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে ভোপালে যাচ্ছিল নাট্যদল এবং ভোপাল থেকে ফেরার পথে প্রয়াগরাজে শিল্পীদের হেনস্থার অভিযোগ। নাট্যদলের মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। क्यों खींचा वो लेडीज लोगों का हाथ क्यों खींचा बोलिए 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 लेडीज लोगों का हाथ क्यों खींचा हाथ धोरे चल करो পুলিশ হয়ে ভিডিও করতেছি বলে মারতেছে, দেখুন আপনারা। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। 139-এ ফোন করেও মেলেনি সাহায্য। আর এই নিয়ে কথা বলবো মানুষ, আমার সহকর্মীর সঙ্গে। মানুষ, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ করছেন এই নাট্যদলের কর্মীরা? দেখুন, আমরা বারবারই কিন্তু রেলের যাত্রী সুরক্ষার কথা বলে থাকি এবং যাত্রী সুরক্ষা বলতে যে কিছু নেই সেটা কিন্তু পরিষ্কার হলো আজকে আরও একবার। কারণ দমদমের বিশ্বরূপম নাট্যদল তারা ভোপালে গিয়েছিলেন একটি সর্বভারতীয় ভারত রং মহোৎসবের মতো একটা বিশাল নাট্য উৎসবে যোগ দিতে, এবং সেখান থেকে যখন তারা ফিরছিলেন শিপ্রা এক্সপ্রেসে করে, পরশুদিন তারা শিপ্রা এক্সপ্রেসে উঠেছিলেন এবং সেখান থেকে যখন তারা হাওড়া আসছিলেন, গতকাল সকাল থেকে পাথারিয়া স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত সেখানে অসংখ্য যাত্রী বিনা টিকিটে তারা উঠে পড়েন এসি রিজার্ভেশন। আমি আরও একবার মেনশন করব যে এসি 3 টায়ার রিজার্ভেশন কম্পার্টমেন্টে তারা উঠে পড়েন এবং সেখানে এখানকার যে নাট্য দলের 25 জনের দল ছিল তাদেরকে সরিয়ে তাদের জায়গা দখল করে নেয় এবং রেলওয়ে পুলিশ সেখানে কিন্তু দর্শকের ভূমিকায় ছিল। যখন অভিযোগ করা হয় তখন কিন্তু দেখা যায় যে সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ রেলওয়ে পুলিশ তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সেই সমস্ত সিট দিয়ে দিয়েছে এবং যখন প্রতিবাদ জানান, মহিলারা অবধি প্রতিবাদ জানান, তখন তাদের উপর চড়াও হয়, জিনিসপত্র, ল্যাপটপের ব্যাগ, টাকা পয়সা, ডকুমেন্ট ছিনতাই করে ফেলে দেওয়া হয় এবং তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি অবধি দেওয়া হয়। আমি একটু ছবিটা দেখাবো। যারা এই মুহূর্তে রয়েছেন বিশ্বরূপম নাট্যদলের সদস্যরা, সেই সমস্ত নাট্যকর্মীদের চোখে মুখে কিন্তু মিমিয়ে এখনও পর্যন্ত আতঙ্কের ছাপ। হাওড়া স্টেশনে তারা সকালে নেমে কিন্তু প্রাণ ফিরে পান এবং জিআরপিএফ এর কাছে তারা অভিযোগ জানান। কিন্তু একটা সর্বভারতীয় যেখানে নাট্য মহোৎসব, আমরা সকলেই জানি ভারত নাট্য উৎসব, যেখানে তারা কেন্দ্রীয় সরকারের আহ্বানে যোগ দিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা মিনিমাম সুরক্ষা পাননি ফেরার পথে। সেখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে চাইবো যে দেখতে পাচ্ছি আপনাদের চোখ মুখে এখনো আতঙ্কের ছাপ, এবং বাঙালি বলেও কি কোথাও আপনারা এরকম হেনস্থার শিকার হলেন? হ্যাঁ, কারণ বারবার জিআরপিএফ একই কথা বলে যাচ্ছিল, বাঙালি হোনা বাঙালি হোনা। আর একটা সব থেকে বড় ব্যাপার, আমরা কিন্তু সংস্কৃতি দপ্তর বিআরএম, যারা ভারত রং মহোৎসব কমিটি, তাদেরকে কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমরা পুরো বিষয়টা জানাই, ভিডিওগুলো শেয়ার করি, যেগুলো ফেসবুক লাইভ হচ্ছিল তখন মহিলাদের সব কিছু শেয়ার করি, কিন্তু তাদের পক্ষ থেকে সদুত্তর কেন, একটা কোনো উত্তর আমরা পাইনি। এটা হচ্ছে সব থেকে আমাদের হতাশার জায়গা। তার কারণ আমরা তাদের আমন্ত্রণে, কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে আমরা সেখানে গেছিলাম। তাহলে কি বাঙালি বলেই তাদের এই অসহিষ্ণুতা? তাদের কোনো যায় আসে না যে আমরা বাঙালি তাই? তাহলে কেন আমাদের বাংলার দল? এটা তো আমরা কি অপরাধ করেছি? আমরা বাংলার দল বলে আমরা অপরাধ করেছি? বারবার যেটা বাংলার প্রতি, বাঙালিদের প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেটারই তো একটা প্রতিচ্ছবি আজকে ফুটে উঠলো। আচ্ছা, সেখানে টিটি বা অন্য রেলওয়ে আধিকারিকরা কেউ আসেননি? টিটি তো ছিলই না। টিটি পুরো ট্রেনটাতে শুধুমাত্র যখন প্রথম ইন্দোরের থেকে উঠে আমাদের অভিনেতা অভিনেত্রীরা তখন চেক, তারপরে টিটি আবার আসে যখন ট্রেনটা বাংলায় ঢোকে। তার আগে টিটি আর তার দেখা পাওয়া যায়নি। এবং জিআরপিএফ নিজেরা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে জিআরপিএফ নিজেরা ঠেলে লোক ঢোকাচ্ছে এবং তারা আমরা পরবর্তীকালে দেখতেও পাই, বাইরে আমরা দেখতেও পাই একদমই টাকা নিয়ে। কারণ নইলে এসি কম্পার্টমেন্টে কেন, অন্য কম্পার্টমেন্টে ঢোকাতে পারতো। এসি কম্পার্টমেন্টে বেশি টাকায়
একদমই টিকিট মানুষ তারা অর্থাৎ বিক্রি করেছে। ট্রেনের যাত্রী সুরক্ষা তো বটেই, নৈরাজ্যের ছবিটা খুব স্পষ্ট। এবার বাংলার নাট্য দলের কর্মীদের যেভাবে হেনস্থার শিকার হতে হলো সেই ঘটনায়। সরকারি জমি দখল ঘিরে উত্তেজনা, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রতিবেশীকে রীতিমতো হুমকি দেওয়া হলো। মালদহের ইংরেজ বাজারে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। সরকারি জমি দখলের চেষ্টা স্থানীয় ক্লাবের, প্রতিবেশী বাধা দেওয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলল হুমকি। সেই আগ্নেয়াস্ত্র ছবি দেখাচ্ছি আপনাদের। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এত কথায় কথায় হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে কিভাবে? ঠিক কি ঘটেছিল, কি হুমকি দেওয়া হয়েছিল, কি অভিযোগ? একদমই, দেখো যে ঘটনা সেটা মালদহের ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চলের নিমাসড়াই এলাকায়। এটা মহানন্দা তীরবর্তী এলাকা। এখানে প্রচুর খাস জমি রয়েছে। সেই জমির একাংশ স্থানীয় ক্লাবের কিছু ছেলেপেলে তারা দখলের চেষ্টা করছিল, আর এ নিয়ে আপত্তি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। আর তাদের হয়ে সরব হয়েছিলেন ভানু মহালদার নামে এক ব্যক্তি, এমনটাই তার দাবি। তিনি যখন প্রতিবাদ করেন যে জমি দখল করা যাবে না নদী তীরবর্তী, আর তারপরে গতকাল রাতে ক্লাবের একদল সদস্য তার বাড়িতে চড়াও হয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হয়, ধারালো অস্ত্র দেখানো হয়, প্রাণনাশের হুমকি, এমনটাই অভিযোগ। আর এরপর আজ সকালেও দেখা যায় যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ক্লাবের চত্বরে একটি পাইপ গান, একটি ধারালো অস্ত্রশস্ত্র পুলিশ পৌঁছয়, পুলিশ উদ্ধার করেছে অস্ত্র। তারপরেই অভিযান চালিয়ে বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ক্লাব সদস্য বলে পরিচিত। যদিও এই ঘটনার সঙ্গে ক্লাব যুক্ত নয় এমনটা দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ, ক্লাবের সদস্যরা। তাদের বক্তব্য হলো এইভাবে জমি দখল ক্লাবের কাজ নয়, ক্লাব এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এলাকায় গন্ডগোল হয়েছে, যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই। আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তুমি যেটা বলছিলে যে এত আগ্নেয়াস্ত্র চলে আসছে কোথায়, কেন? আমরা দেখছিলাম এই নিমাসড়াই এর কাছাকাছি এলাকাতেই কিন্তু গত 2 তারিখে জানুয়ারি সেখানে দুলাল সরকারের উপরে হামলা হয়েছিল, দুলাল সরকার খুনের ঘটনা ঘটেছিল। তার থেকে কিন্তু খুব বেশি দূরের এই ঘটনা নয়। ফলে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একদমই তাই সেবক, অনেক ধন্যবাদ। আমি কালকে দুপুরবেলা চলে যাই, ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে। তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি ক্লাবের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে, আমি ওটা বাধা দিয়েছিলাম। কি চাইছেন আপনি? আমরা চাই প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে। অন্যায়ভাবে ব্যবচার করেনি, ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটন মল্লের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে, যে সেটা বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল। ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। সাবমার্সিবল পাম্প বসানোকে ঘিরে সংঘর্ষ, ভগবানপুরে তৃণমূল সিপিআইএম সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ। তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে চলল বোমা, সংঘর্ষে আহত 2 জন তৃণমূল কর্মী। সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ অস্বীকার সিপিআইএম এর। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম, ঠিক কি ঘটেছিল? অভিযুক্ত যখন সিপিএম, এবং সিপিএম ঘরবাড়ি ভাঙচুর করেছে, বোমাবাজি করেছে, এবং এই অভিযোগ আনছে শাসক দল তৃণমূল। একেবারে উলট পূর্বান যেন মনে করছে সবাই, কারণ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা, যেখানে কিনা সাবমার্সিবল পাম্প বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মূলত শাসক দল তৃণমূলের অভিযোগ, তৃণমূল সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো ভাঙচুর চালিয়েছে তাদের 5-6 জন সমর্থকের বাড়ি, বোমাবাজি করেছে, লুটপাট চালিয়েছে। এমন মারাত্মক অভিযোগ যখন সামনে আসছে, সিপিএম কিন্তু অভিযোগ অস্বীকার করছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বলা যায় নতুন করে অশান্তি উত্তপ্ত ওঠে এলাকা, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। মিমি, ধন্যবাদ সুজিত।
কিছু দুষ্কৃতী সিপিএম এর সমর্থক বোমা মারে। তারপরে আমাদের কিছু 2-4 জন ছেলে পার্টি বেশে বসেছিল, তাদের মধ্যে একজন সিভিয়ার ইনজিওর্ড হয়। সাবমার্সিবলটা বসানো একটা ডিসপিউটেড জায়গায়, তো সেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আমরা বিডিও অফিসে এবং উপপ্রধানকে আমরা কমপ্লেন করি, কোর্টেও যাই, কোর্টে একটা স্টে অর্ডার আসে। আক্রোশবশত ঘটনাটা ঘটায় মনিরুলের নেতৃত্বে সিপিএম এর পঞ্চায়েত আছে, ওরই সমর্থকরা। তৃণমূলেরই আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে, তারই একটি বহিঃপ্রকাশ। ফলে ওখানে আমাদের পার্টির যুক্ত থাকার কোনো বিষয় নেই। একটা সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে পাড়ার মানুষের দাবি, আবার পাশের পাড়ার মানুষের দাবি, এ নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তাতে সিপিআইএম ভার্সাস তৃণমূল, এটা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না, সত্যের অপলাপ করছেন। যা ঘটছে সবটাই তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। এবার খানাকুলের ছবি দেখাই। খানাকুলের রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গ্রামের মানুষের চিকিৎসার কথা ভেবে 2011 সালে তৈরি হয়েছিল এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আজ তার হাল দেখুন, 14 বছর পেরিয়ে গেছে, আজও চালু হয়নি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা। কি অভিযোগ করছেন এলাকার মানুষ, শুনুন। গর্ভবতী মহিলার যদি কোনো রকম প্রিন্ট হয়, ওটাকে হয়তো আরামবাগ নিয়ে বর্ধমান নিয়ে যায়। এখানে কোনো রকম কোনো সুবিধা নেই। 10টা-11টা পর্যন্ত প্রাথমিক ট্রিটমেন্ট হয়, ওই সামান্য ওষুধ কিছু দেয়, ব্যাস ওই পর্যন্ত, তারপরে তালা। ইনডোর তো চালু হয়নি, আউটডোর চলছে। তো এই বন্যা এলাকা, তো বন্যা এই আমাদের এখানেতে 12 ফুট 13 ফুট করে পানি হয়ে যায়। তো আমাদের ইনডোর চালু হলে খুব উপকার হবে। শুভদীপ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভদীপ, এইরকম অবস্থা কেন চালু করা গেল না এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র? দেখো, খানাকুলের যে রামচন্দ্রপুর এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে ইনডোর পরিষেবা চালু করতে হবে। যদিও 14 বছরেও ইনডোর পরিষেবা আজও চালু হয়নি। স্বাস্থ্য আধিকারিকরা তার কারণ হিসাবে যেটা দাবি করছেন যে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য কর্মী এবং নার্স ডাক্তার না আসার কারণেই চালু করা যাচ্ছে না। তারা স্বাস্থ্য ভবনেও এ ব্যাপারে আবেদন জানিয়েছেন। যদিও সাধারণ মানুষের অভিযোগ, রাত বিরেতে তারা সব থেকে বেশি সমস্যায় পড়েন, কারণ খানাকুল থেকে আরামবাগ মেডিকেল কলেজের যে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রাতে যদি কেউ বড় রকম কোনো শারীরিক সমস্যায় পড়েন তাহলে কিন্তু আরামবাগ নিয়ে আসার ক্ষেত্রে তাদের প্রচন্ড। এবং 14 বছরেও কেন এই সমস্যা মিটলো না? কেন চিকিৎসা কর্মী ডাক্তার তাদের বন্দোবস্ত করা গেল না? প্রশাসন কেন কোনো বিকল্প ব্যবস্থাও করলো না? সেটাই একটা আজব বিষয়। এখন দেখার, আমরা এই খবর দেখালাম, আমরা এই খবর তুলে ধরলাম, কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। এই নিয়ে আমরা বিএমএইচের সাথে কথাও বলেছিলাম যে এখানে যেন স্বাস্থ্যকেন্দ্রটার কিছু ভালো ব্যবস্থা পরিষেবা দেওয়া যায় এবং পরিকাঠামোগুলো যেন ঠিকঠাক করে দেওয়া যায়। ওনারা বলছেন যে কোনো ফান্ড নেই। আগামী দিনে আমরা চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় আমরা এইগুলো নিয়ে দরখাস্ত করতে, যে যাতে এই সব পরিষেবাগুলো মানে ভালোভাবে উন্নতি হয়। আমার পিএসসি গুলো রানিং আছে কিন্তু নাইটের পরিষেবা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বলি আমার খুবই ডাক্তারের অভাব, এবং ডাক্তার শুধু দিলে তো হবে না, নার্স চাই, একটা জিডিএস স্টাফ চাই, একটা জেড প্লাস সিকিউরিটি চাই। এই জায়গাগুলো আমি কিন্তু এখনো রিচ করতে পারছি না। সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার চিঠি করে জানানো আছে। স্বাস্থ্য ভবন থেকে সেই ব্যবস্থা হলে অবশ্যই সেগুলো চালু করবো আমরা।